এখন আপনার কাছ থেকে একটা জিনিস জানবো যে আসলে আমি কৃষি অর্থনীতি পড়ছি। এই কৃষি অর্থনীতির যে কর্মক্ষেত্রটা রয়েছে, এবং আপনি নিজেও একজন বিজ্ঞানী এবং হচ্ছে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন গবেষণা প্রতিষ্ঠানে। তো এই কর্মক্ষেত্রে আপনি যদি স্পেসিফিক ভাবে বলেন যে গবেষণার মধ্যে কৃষি অর্থনীতিবিদদের আহ, তাদের যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে তাদের কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সরকারি চাকরিতে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, তারপরে হচ্ছে আমি যদি বলি যে উচ্চ শিক্ষায়, কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে যে তরুণদের একটা মানে পছন্দের তালিকা যদি চলে আসে সেটা হচ্ছে উচ্চ শিক্ষা। তো এই উচ্চ শিক্ষায় আহ আহ, এই কৃষি অর্থনীতির যে গ্রাজুয়েট রয়েছে তাদের আসলে কিরকম সুযোগ সুবিধা রয়েছে, এই বিষয়টা যদি আপনি একটু ডিসকাস করতেন আগে। আচ্ছা আচ্ছা, আরিফ ধন্যবাদ। তার আগে একটু আমি একটু এখানে একটু কারেকশন আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আসলে গবেষণা নিয়ে খুব একটা কাজ করে না। আমরা বেসিক্যালি হচ্ছে এগ্রিকালচার ইনপুট নিয়ে কাজ করে থাকি। হ্যাঁ, সেই হিসেবে আসলে আমরা সায়েন্টিস্ট হিসেবে আমাদেরকে অফার করা হয় না। তো যাই হোক, এটা মেজর ইস্যু না, তারপরও মোটামুটি আমরা সবাই এগ্রিকালচার ফিল্ডে আছি, এটা হচ্ছে বিষয়। তো আরিফ যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে যে কৃষি অর্থনীতির যে গ্রাজুয়েটরা তারা আসলে সরকারি চাকরির ক্ষেত্রে যদি আমরা কনসিডার করে থাকি, বা হচ্ছে বেসরকারি যে বা কর্পোরেট যে জবগুলো আছে সেই কথা যদি আমরা কনসিডার করে থাকি, হায়ার স্টাডিজের সুযোগটা কেমন সেটা যদি আমরা কনসিডার করে থাকি, তাহলে সেই সুযোগগুলো কেমন। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমাদের টেকনিক্যাল যে সাবজেক্টগুলো ছাড়া, হ্যাঁ, টেকনিক্যাল সাবজেক্টগুলো ছাড়া আমাদের মোটামুটি সবার কিন্তু চাকরির ক্ষেত্রে একটা কমন প্ল্যাটফর্ম আছে। যেমন হচ্ছে আমরা যদি বলি বাংলা লিটারেচারে একজন স্টুডেন্ট যে জায়গাটা পরীক্ষা দিতে পারে সেখানে কিন্তু আসলে মার্কেটিং এর একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির প্রসেসগুলো অনেকটা এরকম। অ্যাজ এক্সাম্পল, আপনি যদি চিন্তা করেন যে আপনি বিসিএস এর যে টেকনিক্যাল সাবজেক্টের বাইরে যেগুলো আছে, যেমন প্রশাসন ক্যাডার বলেন, ফরেন ক্যাডার বলেন, তারপরে বিভিন্ন ধরনের যে ক্যাডার গুলো আছে সেইগুলোতে হচ্ছে আমরা কিন্তু সবাই পরীক্ষা দিতে পারি, নট লাইক যে আপনার স্পেশাল কোনো ডিগ্রি থাকা লাগবে। তো এই যে যে ব্যাপারটা, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আসলে আমাদের সুযোগ আছে। হ্যাঁ, এখানে আসলে কোনো সাবজেক্ট এখানে কোনো ম্যাটার করতেছে না। অর্থাৎ যে জায়গাগুলোতে সাবজেক্ট ফোকাস করছে না বা টেকনিক্যাল স্কিল দরকার হচ্ছে না, এরকম প্রত্যেকটা জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, যেমন একদম প্রথম থেকে যদি বলি, আপনি যদি চিন্তা করেন যে না আপনি ফরেন ক্যাডার হবেন, এবং আমরা দেখেছি আমাদের অনেক এগ্রিকালচার ইকোনমিক্স এর গ্রাজুয়েট কিন্তু আপনার ক্যাডার হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর। আমরা টেকনিক্যালে আগে যদি চিন্তা করি, বাংলাদেশ ব্যাংকে আপনার জব করছে, বিভিন্ন ব্যাংকিং সেক্টরে চাকরি করছে। হ্যাঁ, তো প্রথম যে বিষয়টা স্পেসিফাই করে যদি আমরা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা চাকরি যে জায়গাতে আপনার কোনো স্পেশাল ক্রাইটেরিয়া বা স্পেশাল ডিগ্রির কথা বলা নাই, টেকনিক্যাল ডিগ্রির কথা বলা নাই, এর বাইরে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আমাদের প্রথম যে বিষয়টা। হ্যাঁ, অর্থাৎ বিসিএস টিসিএস থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা জায়গাতে আমাদের এই অ্যাপ্লিকেশনের সুযোগ রয়েছে। এখন আমাদের আরিফের যে প্রশ্নটা সেটা হচ্ছে, বা আমার যে বলার জায়গাটা সেটা হচ্ছে, এজ এ এগ্রিকালচারাল ইকোনমিক্স এ গ্রাজুয়েট আমি আসলে স্পেশাল কোন ফিচারগুলো পাবো বা স্পেশাল কোন চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবো, সেই বিষয়টা হচ্ছে আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখেন, আমরা যেহেতু এগ্রিকালচার ইকোনমিক্স, সেহেতু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের একদম সম্পৃক্ততা, ক্লোজ রিলেশনটা হচ্ছে এগ্রিকালচারের সাথে। হ্যাঁ, অর্থাৎ সেই হিসেবে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের যতগুলো এগ্রিকালচারাল অর্গানাইজেশন আছে, সেটা হতে পারে গভর্নমেন্ট, সেটা হতে পারে স্বায়ত্তশাসিত, সেটা হতে পারে নন গভর্নমেন্ট, প্রত্যেকটা জায়গাতে আসলে আমাদের কন্ট্রিবিউট করার সুযোগ রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আপনার স্বতন্ত্র একটা ডিভিশন থাকে এগ্রিকালচারাল ইকোনমিক্সের, যেখানে আপনার শুধুমাত্র এগ্রিকালচারাল ইকোনমিক্সের গ্রাজুয়েট অ্যাপ্লাই করতে পারেন। সেম অ্যাজ আপনি যদি এগ্রিকালচারের কথা চিন্তা করেন, হ্যাঁ, বেশ কিছু জায়গা আছে, মানে এগ্রিকালচার রিলেটেড যতগুলা রিসার্চ ইনস্টিটিউশন বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা কিছু থাকুক না কেন, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু শুধুমাত্র এগ্রিকালচারের গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে, বিকজ সেখানের যে স্কিলটা প্রয়োজন, সেখানে যে রিকোয়ারমেন্টসটা প্রয়োজন, এই পুরো ব্যাপারটা হচ্ছে আপনার ওই ডিগ্রি থেকে ডিগ্রি গ্রাজুয়েট যারা তাদেরকে নেওয়া হয়। এখন এগ্রিকালচার ইকোনমিক্সের কথা যদি বলি, আমরা আসলে কোথায় অ্যাপ্লাই করতে পারবো, কোথায় আমরা পারবো না। হ্যাঁ, প্রথম যে চাকরিটার কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের কৃষি বিপণন কর্মকর্তা হচ্ছে আপনার, এটা হচ্ছে একটা কি বলবো, যে পিএসসির আন্ডারে আমাদের যে বিসিএস পরীক্ষাটা হয়ে থাকে। হ্যাঁ, অর্থাৎ ক্যাডার সার্ভিসে আমরা হচ্ছে কৃষি বিপণন কর্মকর্তা হিসেবে অ্যাপ্লাই করতে পারি। সেখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ক্যাডার, অর্থাৎ এখানে শুধুমাত্র কৃষি ইকোনমিক্সের গ্রাজুয়েট বাদে এখানে অন্য গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করার সুযোগ পান না। তো এটা মাত্র শুধুমাত্র আমাদের জন্যই, অর্থাৎ এগ্রি ইকোনমিক্সে যদি আপনি পড়েন তখন এই টেকনিক্যাল ক্যাডারের ফ্যাসিলিটিসটা আপনি পাবেন। এর বাইরে যদি আমি বলি যে আমাদের এগ্রি ইকোনমিক্সের যে মেইন চাকরির যে ক্ষেত্রগুলো, সেটা যদি বলা হয় টেকনিক্যাল সেক্টর যেটাকে বলে, অর্থাৎ শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই জায়গাগুলো যদি বলি, তাহলে ধরতে পারেন যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আছে, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আছে, বাংলাদেশ সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট আছে, তারপর হচ্ছে আপনার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে যেটাকে আমরা বিনা বলি, তারপর বাংলাদেশ বিজেআরআই, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আছে, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল যেটা বিএআরসি আছে,
তারপর হচ্ছে আপনার আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট সহ আপনার মোটামুটি এই যে প্রতিষ্ঠানগুলা, এই প্রতিষ্ঠানগুলোতে আমরা হচ্ছে যে সরাসরি এগ্রি ইকোনমিক্সের একটা ডিভিশন থাকে, এই ডিভিশনগুলোতে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি। এবং এখানে প্রশ্নের কারিকুলামটা অনেকটা এরকম হয় যে এটা শুধুমাত্র আপনার এগ্রি ইকোনমিক্স রিলেটেড কোশ্চেনগুলো বেসিক্যালি তারা করে থাকে। হ্যাঁ, আর টুকটাক হয়তো কিছু সাধারণ জ্ঞান বা অন্যান্য কিছু প্রশ্ন করে থাকে। এটার বাইরে শুধুমাত্র এগ্রি ইকোনমিক্স আপনি যে সাবজেক্টটা আপনার গ্রাজুয়েশন লেভেলে পড়েছেন বা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পড়বেন, সেইখান থেকে আসলে আপনার প্রশ্নগুলো হয়ে থাকে, যেহেতু এটা শুধুমাত্র এগ্রি ইকোনমিক্স গ্রাজুয়েটদের নিয়ে থাকে। এখন এটা গেল হচ্ছে আপনার গবেষণা প্রতিষ্ঠান। এখানে দুটো বিষয় দেখেন। প্রথম হচ্ছে যে আমরা যদি ক্যাডার সার্ভিসের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে আপনি কৃষি বিপণন কর্মকর্তা হিসেবে এই জায়গাটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা, গবেষণা ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোতে আমরা যেটা বললাম বিডি, বাড়ি, বিনা, বিজেআরআই, তারপর হচ্ছে বিএসআরআই সহ বিভিন্ন যে গবেষণা প্রতিষ্ঠান, এদের স্বতন্ত্র ডিভিশন থেকে সেখানে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি। এর বাইরে কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোতে আমরা কি করতে পারি, যে প্রতিষ্ঠানগুলোতে সরাসরি কৃষি অর্থনীতির গ্রাজুয়েটদের চাওয়া হয়ে থাকে। হ্যাঁ, এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আছে, সেখানে আপনার সরাসরি কৃষি অর্থনীতির গ্রাজুয়েটদের জন্য সার্কুলার হয়ে থাকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সার্কুলার হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি যেটা আছে, সেখানে হচ্ছে আপনার মাঝে মাঝে আমাদের এগ্রি ইকোনমিক্স গ্রাজুয়েট সরাসরি চেয়ে থাকে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, সেখানেও আপনার এগ্রি ইকোনমিক্স গ্রাজুয়েটদের প্রয়োজন হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সেখানেও হচ্ছে আপনার এগ্রি ইকোনমিক্স গ্রাজুয়েটদের প্রয়োজন হয়ে থাকে। তো এটা হচ্ছে আমরা যদি গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট যেগুলো আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সেগুলো হচ্ছে আমাদের এই জায়গাগুলো তো বেসিক্যালি আমাদের মেইন সেক্টর চাকরির ক্ষেত্রে। হ্যাঁ, এর বাইরে যদি এখন দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, আসলে আমরা যদি নন গভর্নমেন্ট চাকরি যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ আপনি যদি কর্পোরেট জবের কথা চিন্তা করেন, কর্পোরেট জবের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, ঘটনা ওই একটাই। হ্যাঁ, যে আপনার ক্ষেত্রে যেটা হবে যে স্পেশাল রিকোয়ারমেন্টস তো আপনার কিছু জায়গায় থাকে যেখানে সরাসরি আপনার কৃষি গ্রাজুয়েট নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে স্পেসিফাই করে বলাটা একটু টাফ হয়ে যায় যে কোথায় কোথায় আপনার এই সুযোগটা রয়েছে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণটা হচ্ছে আপনার স্কিলটা। আপনি যখন স্কিল ডেভেলপ করবেন, আপনার সাবজেক্টে যখন স্কিল ডেভেলপ করবেন এবং আপনি যখন দেখাতে পারবেন যে এই ফিল্ডে আপনি সুপিরিয়র, তখন আপনি বাংলাদেশের যে কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এনজিওতে, সরাসরি যেটাকে আমরা এনজিও বলে থাকি, অর্থাৎ যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে থাকে, এরকম বেশ কিছু সেক্টরে হচ্ছে আপনার সরাসরি এগ্রি ইকোনমিক্সের গ্রাজুয়েট চাওয়া হয়ে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বেশ কিছু আপনার এনজিও আছে, যেমন হচ্ছে ব্রাক একটা নামকরা এনজিও, আপনারা সবাই জানেন, সেখানে আপনার এগ্রি ইকোনমিক্সের সরাসরি গ্রাজুয়েট নিয়ে থাকে। এর বাইরে হচ্ছে আমরা যদি বলি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, অন্যান্য যে জায়গাগুলো, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আসলে আমাদের সুযোগ রয়েছে এগ্রি ইকোনমিক্সের সরাসরি গ্রাজুয়েট এটা কল করা হয়ে থাকে। আরিফ, আমি হচ্ছে যখন এখানে আসার আগে একটু স্টাডি করছিলাম, তো ভেরি রিসেন্টলি হচ্ছে আপনার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের একটা সার্কুলার দিয়েছে, তারা সেখানে সরাসরি এগ্রি ইকোনমিক্সে গ্রাজুয়েট চেয়েছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল জব এবং এটা আপনার পোস্টিংটা হচ্ছে সোমালিয়াতে বা সেই জায়গাগুলোতে। তো এরকম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রত্যেকটা মোটামুটি যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে থাকে এবং এগ্রিকালচার নিয়ে কাজ করে থাকে, এই প্রত্যেকটা সেক্টরে আমাদের আসলে কন্ট্রিবিউট করার বা আমাদের চাকরি করার সুযোগ রয়েছে।